আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রবিজ্ঞান ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি হাসিনা আফরোজ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি অধ্যায় 4 গৃহ সম্পদের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 1 অর্থ ব্যবস্থাপনা, পার্ট 2 বাজেট তৈরির নিয়ম। আজকের আলোচনা শেষে তোমরা অর্থ ব্যবস্থাপনা কি তা জানতে পারবে, বাজেট কি তাও জানতে পারবে, বাজেটের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, বাজেটের খাত এবং বাজেট তৈরির নিয়ম সম্পর্কে জানতে পারবে। চলো মূল পাঠে চলে যাই। গৃহ ব্যবস্থাপনায় অর্থকে বস্তুবাচক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে প্রধান কোনটি? অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম ও প্রধান। মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। মানুষের যে কোনো চাহিদা পূরণের জন্য প্রয়োজন হয় অর্থের। অর্থের বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং সেবা ক্রয় করি। আমি আবারও বলছি, অর্থের বিনিময়ে আমরা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং সেবা সংগ্রহ করি। অর্থকে সুষ্ঠু ও সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থ ব্যবস্থাপনা কি? অর্থ ব্যবস্থাপনা হচ্ছে লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবস্থাপনা। তাহলে অর্থ ব্যবস্থাপনা কি? লক্ষ্য অর্জন বা চাহিদা পূরণ করতে অর্থকে কিভাবে ব্যবহার করতে হবে তার ব্যবস্থাপনাই হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতিগুলো অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করা, সর্বশেষে মূল্যায়ন করা। পরিবার বিভিন্নভাবে আয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। অন্যান্য সম্পদের মতো পরিবারের অর্থ সম্পদও সংগ্রহ করতে হয়। ভবিষ্যতে নিরাপত্তার জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে হলে যে কৌশল অবলম্বন করা হয় তা বাজেট নামে পরিচিত। তাহলে প্রশ্ন হচ্ছে, বাজেট কাকে বলে বা বাজেট কি? বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ থাকে। তাহলে আমরা বলতে পারি, সম্ভাব্য আয়কে কোন কোন খাতে কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত তালিকাকে বাজেট বলে। তোমাদের যখন প্রশ্ন আসবে বাজেট কি, তাহলে তোমরা বলবা বা লিখবে বাজেট অর্থ ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। আর যদি প্রশ্ন আসে বাজেট কাকে বলে, তাহলে দ্বিতীয়টা বা তৃতীয়টা যে কোনো একটা দিলেই হবে, জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে। আমি আবারও রিপিট করছি, যদি প্রশ্ন আসে বাজেট কি, তাহলে উত্তর দিবে বাজেট অর্থ ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। আর যদি প্রশ্ন আসে বাজেট কাকে বলে, তাহলে নিচের দ্বিতীয়টা বা তৃতীয়টা যে কোনো একটা দিলেই চলবে। তবে শিখে রাখবে সবগুলোই, কারণ 2 মার্কের প্রশ্ন যখন আসবে বাজেট বলতে কি বোঝায়, তখন তোমরা সবগুলো মিলেই দিয়ে দিবে। তোমাদের বইতে এই অধ্যায়ের দ্বিতীয় প্যারাতে যেটুকু আছে এটার সাথে বাজেটের কিছু প্রয়োজনীয়তা সহ তোমরা বাজেট বলতে কি বোঝায় ওইটা আনসার করবে, তাহলে 2-এ 2ই পাবে। বাজেটের প্রয়োজনীয়তা। বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে। বাজেটের কয়েকটি উল্লেখযোগ্য প্রয়োজনীয়তা একটু দেখে নাও। পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেট
অপচয় রোধ করে সচ্ছলতা আনয়নে সাহায্য করে পরিবারে। বাজেট ভবিষ্যতের জন্য সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। পরিবারের গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করে, অর্থাৎ যে চাহিদাটা তোমাদের পরিবারে বেশি প্রয়োজনীয় সেগুলো আগে পূরণ করা সম্ভব হয় যদি আগে থেকে বাজেট করা থাকে। বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় এবং শক্তি সাশ্রয় হয়। কিভাবে? আগে থেকে যদি বাজেট মাসের শুরুতেই আমরা বাজেট করে ফেলি তাহলে প্রয়োজনীয় সময় দুশ্চিন্তা করে আমাদের সময় বা শক্তির অপচয় করার প্রয়োজন হয় না, নিশ্চিন্তে নির্দিষ্ট খাতে ব্যয় করা সম্ভব হয়। বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে তাদের সন্তুষ্টি দিতে পারে। কিভাবে? যখন বাজেট করা থাকে তখন প্রত্যেক সদস্যদের দিকে নজর দেওয়া সম্ভব হয়, প্রত্যেকের চাহিদার দিকে নজর দেওয়া সম্ভব হয় এবং সবার চাহিদা পূরণের মাধ্যমে প্রত্যেকটা সদস্যদের সন্তুষ্টি আনয়ন করা সম্ভব হয়। তাহলে বাজেট করার প্রয়োজনীয়তা সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা 2 মার্কের জন্যও আসে, অনেক সময় 3 মার্কের জন্যও আসে। এরপরেই আসো বাজেট যে তৈরি করব সেটার একটা খাত রয়েছে। বাজেটের খাত বলতে কি বোঝায় আগে আমরা সেটা জেনে নিই। প্রকৃত বাজেট প্রস্তুত করার সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করতে হয়। পারিবারিক জীবনযাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত। তাহলে বাজেটের খাত কাকে বলে, আসলে কি লিখবা? পারিবারিক জীবনযাপনে যেসব ক্ষেত্রে ব্যয় করতে হয় সেগুলোই বাজেটের খাত হিসেবে পরিচিত। গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজিয়ে নিয়ে প্রতিটি খাতের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা নির্ধারণ করতে হবে। খাতগুলো সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। তাহলে বাজেটের খাতগুলোকে কিভাবে সাজানো হয়? খাতগুলোকে সাজানো হয় পরিবারের প্রয়োজনের গুরুত্ব অনুসারে। এটা তোমাদের এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। এখন আসো বাজেটের খাতসমূহ কি কি হতে পারে একটা পরিবারের, আমরা একটু দেখে নেই। প্রথমেই হচ্ছে প্রধান খাত খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অন্যান্য খরচ এবং সঞ্চয়। এগুলো হচ্ছে প্রধান খাত। এগুলো কিন্তু আবার উপখাত আছে। শিক্ষা খাতে যেমন তোমার বই খাতা কলমের খরচ আছে, আবার স্কুলের খরচ আছে। খাদ্য খাতে শুকনা বাজার, কাঁচা বাজার, এগুলো হচ্ছে উপখাত। আমি আবারও বলছি যে দেখতে পাচ্ছ আমাদের স্লাইডের মধ্যে যেটা দেয়া সেগুলো হচ্ছে সব প্রধান খাত, আর প্রত্যেকটা খাতের আবার উপখাত আছে। আমরা যখন বাজেট তৈরি করব তখন উপখাতটা আমাদেরকে নির্ধারণ করতে হয়। খাদ্য খাতে কাঁচা বাজার হচ্ছে উপখাত, শুকনা বাজার হচ্ছে উপখাত। বাসস্থানের মধ্যে ভাড়া একটা উপখাত, বিদ্যুৎ গ্যাস পানি জ্বালানি খরচ এটা একটা উপখাত, আর বাড়ির ট্যাক্স এগুলো হচ্ছে উপখাত। আবার বস্ত্র খাতে পোশাক ক্রয় বা পোশাক তৈরি এটা একটা উপখাত, আর বস্ত্র ধৌত ইস্ত্রি করার ক্ষেত্রে যে খরচ সেটা একটা উপখাত। আচ্ছা, এভাবে প্রত্যেকটা প্রধান খাতেরই একটা করে উপখাত আছে। আমরা তো বাজেট কি জানলাম, বাজেটের খাত সম্পর্কে জানলাম, বাজেট যে কেন প্রয়োজন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেটাও জানলাম। এখন আসো বাজেট কিভাবে তৈরি করতে হবে সেই নিয়মগুলো আমরা একটু জেনে নিই। বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট তৈরি করা যায়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় নিয়ম অনুযায়ী না করলে বাজেট যথার্থ এবং কার্যকরী হবে না, অর্থাৎ বাজেটটা আমাদের কোনো কাজে আসবে না। বাজেট তৈরির কিছু নিয়ম আছে, অর্থাৎ এটাকে বিবেচ্য বিষয়ও বলতে পারো। প্রশ্ন আসতে পারে বাজেট তৈরির বিবেচ্য বিষয়গুলো কি, প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা আছে, অর্থাৎ 3 এবং 4-এর প্রশ্ন আসতে পারে যে বাজেট তৈরির সময় কি কি বিষয় বিবেচনা করবে, অথবা প্রশ্ন আসতে পারে বাজেট তৈরি করার সময় কোন নিয়মগুলো আমরা অনুসরণ করব, বা বাজেট তৈরি করার সময় তুমি কি কি বিষয় খেয়াল করবে।
যেভাবেই আসুক প্রশ্নের আনসার কিন্তু সেম। এখন আসো দেখে নেই বিবেচ্য বিষয়গুলো কি কি বাজেট তৈরি করতে গেলে আমরা প্রথমে কি খেয়াল করব। একদম প্রথমে আমরা বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে এই লাইনটা, যে বাজেট কিসের ভিত্তিতে করা হয়, মাসিক ভিত্তিতে করা হয়। তাই মাসের সম্ভাব্য মোট আয় নির্ধারণ করে নিতে হবে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। এটাও এমসিকিউ আসে। আয়ের হিসাব করার সময় পরিবারের সব রকম উৎসের দিকে নজর দিতে হবে। যেহেতু অর্থ দিয়ে বাজেট করতে হয়, তাই পরিবারের মোট আর্থিক আয় নির্ণয় করতে হবে। এরপরেই আসো, যে সময়ের বাজেট করা হবে সে সময় পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যগুলোর প্রধান প্রধান খাতে শ্রেণীভুক্ত করে প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত অন্যান্য দ্রব্যের নাম উল্লেখ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো 3 নম্বর পয়েন্টে আমাদের কি কি আছে। দ্রব্যমূল্য নির্ধারণের আগে দ্রব্যমূল্য সম্পর্কে জানতে হবে, কারণ ইচ্ছা মতো দ্রব্যমূল্য নির্ধারণ করা যাবে না। বাজেট করার আগে খরচটা কি আসবে সেটা যদি তুমি আসল মূল্য না জানো তাহলে বাজেট করা পসিবল না। যে কারণে তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসের বাজার দর সঠিকভাবে জানতে হবে। এরপর সবগুলো মূল্য একত্রে বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে পরিবারের সদস্যদের মতামত নেওয়া ভালো। বিভিন্ন সদস্যদের কাছ থেকে দ্রব্যমূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যেতে পারে। ভালোভাবে না জেনে জিনিসের মূল্য নির্ধারণ করলে বাজেট বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। তাহলে এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ বাজেট তৈরির ক্ষেত্রে। এরপরেই আসো, এরপরে আমরা কি দেখব, আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটা সমতা রক্ষা করতে হবে। অর্থাৎ মোট আয় জানার পর সম্ভাব্য ব্যয়ের টাকার পরিমাণের সঙ্গে হিসাব করে দেখতে হবে যেন আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকে। ব্যয় যেন কখনোই আয়ের অঙ্ক থেকে বেশি না হয়। তোমরা ছোটোবেলায় পড়েছো, বড় হয়েও সম্ভবত পড়েছো যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। অর্থাৎ আমার আয় অনুযায়ী আমাকে কি করতে হবে, ব্যয় করতে হবে। আয়ের থেকে বেশি ব্যয় করা যাবে না, অর্থাৎ তাহলে ধার ধার হয়ে যাবে। ধার করে করলে পরিবারের সচ্ছলতা তো আসেই না, দিন দিন দিনের বোঝা মাথায় চাপে। সেজন্য পরিবারের আয় অনুযায়ী ব্যয় করতে হবে। তবে পরিবারের আয় বাড়িয়ে অথবা খরচের পরিমাণ কমিয়ে কিন্তু অবস্থা মোকাবেলা করা সম্ভব। এরপরেই আসো, খাত অনুযায়ী ব্যয় নির্ধারণ করতে হবে। কিভাবে এটা সম্ভব, কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। সাধারণত খাদ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হয়। এখানে মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে সাধারণত 40 থেকে 60% পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়। এই কথাটা কিন্তু এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে খাদ্য খাতে শতকরা কত ভাগ পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়, 40 থেকে 60%। আবার নিম্নবিত্তের বাজেটে খাদ্য খাতে আয়ের শতকরা 80% খরচ হতে পারে। এটাও এমসিকিউ প্রশ্ন হতে পারে যে শতকরা 80% খরচ হতে পারে। কিভাবে এটা, কারণ হচ্ছে ওদের আয় কম। দেখা যায় ধরো তাদের আয় যদি 2000 টাকা হয়, মাসে কিন্তু 2000 টাকা খরচে হয় না, বা 5000 টাকা হয় না। ওদের দেখা যায় যে বেশিরভাগ টাকায় খাবারের খাতে খরচ হয়ে যাচ্ছে, তারপর যেটুকু বাঁচে সেটুকু দিয়ে তারা চলে। যে কারণে আয়ের বেশিরভাগই খরচ হয়ে যায়, অর্থাৎ 80%ই নিম্নবিত্তের বাজেটে খরচ হয়ে যায়। আবার যেই ধনী 50,000 টাকা যদি তার আয় হয়, 50,000 টাকা কিন্তু খাদ্য খাতে খরচ হয় না। সে হয়তো বেশি খাবার খাবে, কিন্তু 50,000 টাকায় কিন্তু খাদ্য খাতে খরচ হয় না। যে কারণে তার খাদ্য খাতে শতকরা হিসেব যখন আমরা করি তখন খাদ্য খাতে খরচটা কম দেখা যায়। আয় যত বাড়ে শতকরা হারে খাদ্য খাতে ব্যয় তত কমে যায়। এই বাক্যটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি। সাধারণত সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয় সঞ্চয়, চিকিৎসা ইত্যাদি খাতে। প্রশ্ন আসতে পারে যে সাধারণত সর্বনিম্ন টাকা বরাদ্দ দেওয়া হয় কোন খাতে, সঞ্চয় এবং চিকিৎসা খাতে। পরিশেষে বাজেটটি পরীক্ষা করে দেখতে হবে যেন বাস্তবায়ন করা যায়।
কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে বাজেট বাস্তবমুখী করা যায়, যেমন প্রত্যেক সদস্যদের প্রয়োজনগুলোর দিকে খেয়াল রাখা, জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য কিছু বাড়তি অর্থ সবসময় হাতে রাখা, দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে খেয়াল রাখা। এই সবগুলো বিষয় লক্ষ্য রেখে আমরা যদি বাজেট তৈরি করি তাহলে পরিবারের সচ্ছলতা আনা সম্ভব এবং সদস্যদের সবগুলো চাহিদা পূরণ করে পরিবারের শান্তি বজায় রাখা সম্ভব। আশা করি বাজেট তৈরির বিবেচ্য বিষয় বা নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ। এই পার্টগুলো থেকে তোমাদের আজকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। আমি আরও দুটো প্রশ্ন বলে দিচ্ছি যেগুলো জ্ঞানমূলক এবং এমসিকিউ আসতে পারে, একটু দেখে নাও। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো, সুষম বাজেট কাকে বলে? যে বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান সেই বাজেটকে সুষম বাজেট বলে, অর্থাৎ আয় অনুযায়ী আমরা যে ব্যয় করতে পারি যে বাজেটে। এরপরেই আসো ঘাটতি বাজেট কাকে বলে? যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে বলে ঘাটতি বাজেট, অর্থাৎ আয়ের থেকে আমরা ধার করে করে মানুষের থেকে ব্যয় করছি, সেটা হচ্ছে ঘাটতি বাজেট। এছাড়া বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয় কম হয় সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। তোমার যা আয় বা পরিবারের যা আয় তার তুলনায় যদি কম ব্যয় হয়, কিছু টাকা কিন্তু ভালোভাবে বেঁচে যায়, সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। ঘাটতি বাজেট কখনোই কাম্য নয়, কারণ এরকম বাজেটে ঋণের বোঝা বেড়ে যায়। চলো তাহলে পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।